দয়ারাম আচার্য গুরুকে বলে যে নাটোরের কুলদেবীকে যে ফিরিয়ে আনতে পারবে তার খোঁজ পাওয়া গেছে। ছাতিনার জমিদার আত্মারামের কন্যা। একথা শুনে আচার্য গুরু খুশি হয়ে যায়। এরপর রামকান্ত সত্যকে দেখে জড়িয়ে ধরে। তারপর সত্য বাড়ির সবার সাথে গিয়ে কথা বলতে থাকে আর বলে নাটোরের কুলদেবীকে যে ফিরিয়ে আনতে পারবে তার খোঁজ পাওয়া গেছে। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। এরপর সত্য রামকান্তকে বলে, আমরা ছাতিনায় গিয়ে দেখি হবু বৌদিদি নাটোরের যুবরানী হওয়ার যোগ্য কিনা। এই কথা শুনে রামকান্ত আপন মনে বলে, সত্য কথাটা ঠিকই বলেছে। আমি যেমন নাটোরের জন্য প্রাণটা দিয়ে দিতে পারি, তেমনি সেও কি আমার মতো নাকি ভিন্ন প্রকৃতির। ওদিকে ভবানী আর শিবানী আত্মারামের সাথে হাটে আসে। সেখানকার একজন বিক্রেতা ভবানীর সামনে রামকান্তর কথা বলে যে নাটোরের যুবরাজ নাকি ভীমরাজ্যের দস্যুদের সাথে এমন লড়াই করেছে তার প্রশংসা সবার মুখে মুখে। ঠিক তখনই রামকান্ত আর সত্য সেই হাটে আসে। তারপর শিবানী ভবানীকে রেশমের শাড়ি নিতে বললে ভবানী বলে, আমি শাড়ি নেব না, কোথায় ভাবলাম ভালো লাঠি আর তরোয়াল নেব। এরপর সত্য একজন বিক্রেতাকে রেশমের শাড়ি দেখালে শিবানী আবারও ভবানীকে সেই শাড়ি নেয়ার কথা বলে। তখনই ভবানী রামকান্তকে দেখতে পেয়ে শিবানীকে বলে, এই সেই যুবরাজ যে ভীমরাজ্যের দস্যুদের সাথে তরোয়াল দিয়ে লড়াই করেছিল। শিবানী বলে, এত বড় রাজপুরুষ সে কি না এখানে আসবে? তুই ভুল দেখছিস। আর বাবা ঠাকুরকে বলে জমিদার আত্মারামের কন্যা ভবানীর বিয়ের ব্যবস্থা করতে হবে। এই কথাটা রামকান্ত শুনতে পেয়ে ভবানীর দিকে তাকিয়ে থাকে। তারপর ভবানী সেখান থেকে চলে গেলে সত্য রামকান্তকে বলে, আজকে রাতটা কিন্তু আমাদের জমিদার আত্মারাম বাবুর বাড়িতেই আশ্রয় নিতে হবে। রামকান্ত বলে, কোনো সমস্যা হবে না তো? আর একটা কথা বল, কিসের জন্য যাব জমিদার বাড়ি? সত্য বলে, কিসের জন্য আবার, আশ্রয় নিতে। তুমি আর বেশি কথা বলো না তো, চলো।